চক্রবর্তীর কাছে আসতে চাই, তারপরে ঝন্টু বড়াইকের কাছে আসবো। দীপাঞ্জন চক্রবর্তী, এবার ক্যাবিনেটেও হয়তো সিবিআই ঢুকতে পারে, এবার যে কাউকে সিবিআই হয়তো গ্রেপ্তার করতে পারে। কিছু হিন্ট পাচ্ছেন, কোনো হিন্ট পাচ্ছেন যে এবার বড় কোনো, আপনি বাঘের দণ্ডিকাটা কথা বলেন, বড় কোনো হিন্ট পাচ্ছেন যে এবার হয়তো আসল খেলা শুরু? দেখো ময়ূক, আজকে বক্তব্য রাখতে গেলে প্রথমেই আমি 30 সেকেন্ড টাইম নেব। যাদের আমরা যদি শ্রদ্ধা না জানাই তাহলে কিন্তু আমাদের আজকের এই যা বক্তব্য সেগুলো কোনো ভ্যালু থাকবে না। আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই ফিরদৌস শামীম আইনজীবী, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, তরুণ জ্যোতি তিওয়ারি, কাদের কতজনের নাম বলবো, এনারা না থাকলে এই জায়গায় আজকে আসতো না। এবং অবশ্যই আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি, যারা দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন এই চাকরি প্রার্থীদের জন্য, আপনাদের সবাইকে আমার প্রণাম। না মরুক, আমি একটা কথা বলি যে আমি খুব ভালো করে এই পড়েছি, এই যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছিল সুপার নিউমারারি পোস্টের জন্য, না সেটা যে সাইন হয়েছে, ইটস আ কালেকটিভ ডিসিশন। যে ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী দুর্নীতি যায় জেলে থাকতে পারে, সেই ক্যাবিনেটের কালেকটিভ ডিসিশনের জন্য মুখ্যমন্ত্রী কেন জেলে যাবে না? আমি পরিষ্কার করে বলতে চাইছি যে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এবং ওনাকে সিবিআই ইনভেস্টিগেশনে এনে না দেওয়া উচিত। আমি আজকে দেখলাম একটি ভিডিও, তোমরা যে ভিডিও দেখাচ্ছিলে এই বিচারের উপর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, তোমরা অনেকটা পোর্শন দেখাওনি, হতে পারে তোমার রিপাবলিক টিভির রুচি বা শিক্ষা সংস্কৃতিতে ওটা আটকিয়েছে। মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছেন কাদের উদ্দেশ্যে, যে আপনারা সরকারের পয়সায় গাড়ি চড়ে ঘুরে বেড়ান আর এই রায় দিচ্ছেন। আমি দাবি করছি আজকে তোমার এখান থেকে যে কলকাতা মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, উনি সুমোটো রুল জারি করুন এবং ওনাকে ডেকে আনুন এবং আদালত অবমাননার মামলা করুন। কারণ উনি বুঝে গেছেন যে এইবার সিবিআই এর কিন্তু হাতকড়াটা নিয়ে ওনার বাড়ি পৌঁছালো বলে। না ময়ূক, একটা পরিষ্কার কথা, সুপার নিউমারারি পোস্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অনুযায়ী খুব এমার্জেন্সি সিচুয়েশনে টেম্পোরারি পোস্ট, ইটস নট পার্মানেন্ট। সুপার নিউমারারি 2 বছর ম্যাক্সিমাম। এই সুপার নিউমারারি পোস্ট দিয়ে যারা রাস্তায় আন্দোলন করছিল তাদের 2 বছরের জন্য ভুলিয়ে দিয়ে এই আন্দোলনটা ভাঙার চেষ্টা করেছিলেন এবং এটা সম্পূর্ণ বেআইনি জেনেছিলেন। তাহলে কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই ইমিডিয়েট এফআইআর করবে না এবং ওনাকে অ্যারেস্ট করবে না ইনভেস্টিগেশনের জন্য? এবং এই যে লোকটি ভৃত্য বসু না কি নাম ভুলেও যায়, যে বলেছিল এটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, এই লোকগুলোকে কেন অ্যারেস্ট করবে না সিবিআই? কেন তদন্তের আওতায় আনবে না? তুমি কি মনে করো এত বড় স্ক্যান্ডাল শুধু পার্থ চ্যাটার্জি আর ওই কুন্তল আর কিসব কুনাল কিসব লামটাম রয়েছে অয়নশীল এরা করেছে? দেখো এটা সুস্পষ্ট। আমি যখন বাঘের দণ্ডিকাটার কথা বলেছি, আমি আবারও বলছি বাঘের দণ্ডিকাটা শেষ হয়ে গেছে। আমি 3 দিন আগে তোমার চ্যানেলেই বলেছি, মানে এবার আসল খেলা শেষ, এবার আসল খেলা শুরু। এবং বাঘ অ্যাবসলিউটলি, বাঘ যখন দুপা পিছিয়ে যায় তার মানে কিন্তু বাঘ পিছোচ্ছে না, ও ঝাঁপ দেওয়ার আগে শক্তি সংহত করে, টার্গেটটাকে আরো ফোকাস করে। ঝাঁপ দেওয়া শুরু হলো, এবার দেখবে কারা কারা জেলে যায়, আর ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত। ঝন্টু বড়াই। ময়ূক, আমি নিজে এসএসসি চাকরিটা পেয়ে চাকরি জীবনে শুরু করেছি, আজকে এই জায়গাটায় এসেছি, তাই আমার আবেগ, আমার সব বিবেক সব কিছু এদের সাথে যুক্ত, এই পুরো প্রক্রিয়াটার সাথে যুক্ত। তোমাকে আমি পরিষ্কার বলি, এই চ্যানেলে লাস্ট বাঙালির কোন একটা সন্ধ্যায় এই চোরদের নিয়ে বৃত্তান্ত করতে হয়নি আমাদেরকে। আমরা বারবার বলেছিলাম, যখন শিক্ষা সচিবকে ডিভিশন বেঞ্চ ডেকে প্রশ্ন করেছিল এই সুপার নিউমেরিক্যাল পোস্টটা খায় না মাথায় দেয়, শিক্ষা সচিব জৈন সাহেব বলেছিল উপযুক্ত স্তর থেকে সুপারিশ হয়েছে মহামান্য বিচারপতি, আমার কোনো দায় নেই এখানে আমি তখন বারবার বলেছিলাম 164(2) উপধারায় কালেকটিভ রেসপন্সিবিলিটি, যেহেতু 40 জন ক্যাবিনেট মিনিস্টারের মাথায় বসে থাকা সিএম, তাদেরকে নিয়েই এটা করেছিল, যেটা এসএসসির 5 নম্বর ধারা 1997 সালের বিধানসভা রাইটস অ্যাক্টে পুরোপুরি বেআইনি।
সেটাই তার কল্যাণ ব্যানার্জি পর্যন্ত কি করলেন? সব ছেড়ে দিলাম। কল্যাণ কে? কল্যাণ ব্যানার্জি কে? ঘোষ কি করলেন? তার মন্ত্রী, তার দলের একনিষ্ঠ, তিনি যে দলটা করেন সেই দলের সিএম বা সেই দলের একাধিক কেসগুলো তার সিএম তো তার উপরে দায়িত্ব দেয় না। দিল্লির থেকে চড়া নিলে তোমার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে অন্য কিনে যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা নয় যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী লোক খেপানো পলিসি আবার শুরু করেছেন। তিনি আবার নতুন জুমলা, আমার কাছে 10 লাখ চাকরি আছে, আমি এই সন্ধ্যাবেলা যারা চাকরি হারিয়েছে তাদের সাথে যুক্ত 1,30,000 সেই মানুষগুলোকে বলছি আপনারা এখনই চলে যান, যাদের টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা রিটার্ন নিন। এটা আপনাদের একটা প্রজন্মকে নষ্ট করে দিল। এবার আপনাদের চোর বলে ডাকবে। আপনাদের অনেকের ছেলে মেয়েরা যোগ্য ছিলেন, রাজ্য দোকান খুলে না বসলে আপনারা চাকরিটা লড়াই করে নিতে পারতেন। তার মধ্যে আমারও বেশ কিছু ছাত্র আছে, আমি নাম বলবো না, এখানে বলা উচিত নয়। আমার আরেকটা দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা এই সময় প্রশ্ন করেন সিএমকে যে আপনি আপনার দায় নিয়ে কবে সরছেন, নাকি আমাদের সাথে লড়াই এইভাবে প্রতারণা করতে থাকবেন? ময়ূর খুব শীঘ্রই 60,000 প্রাইমারি চাকরি আছে। একটা কথা আছে, আমার একটাই কথা আছে, যদি চিট ফান্ডের যখন ঝামেলা হয়েছিল, যখন এজেন্টদের ধরে আনা হয়েছিল, মানুষ তাদেরকে কলার ধরে টেনে এনেছিল, তাহলে এদেরকে কেন ধরা হবে না? এরাও তো এজেন্সি খুলেছিল, এরাও তো টাকা নিয়েছিল। আমি আমার বিতর্ক শেষ, কিন্তু বাংলার মানুষকে আমি বারবার ফিরে গেছি আপনাদের কাছে, চাকরি প্রার্থীদের কাছে। সেদিনও গেছিলাম, যেদিন আমার তীব্র দাবদাহ, সেদিনও গেছিলাম এবং দেখেছিলাম কি ভয়ঙ্কর ভাবে আপনারা রাস্তা কাঁপিয়েছিলেন এবং একটাই কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। রাজভবন শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশ করছে, আর অন্যদিকে শীত, গ্রীষ্ম, বর্ষা এই চাকরি প্রার্থীরা এখনো রাস্তায়। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে একবারও তিনি দাঁড়াননি, এখানে একবারও এনাদের সাথে কথা বলেননি। নবান্নতে চা বিস্কুট বা ফিশ ফ্রাই খাওয়ানো তো ছেড়েই দিলাম। কে মারা গেছে? শিক্ষামন্ত্রী বাংলার ছেলে। চলছে এটা আইওয়াস চলছে, পারবে হাতে হ্যারিকেন মুহূর্তে আজকে টেম্পারেচার কত জবাব চাইছে বাংলা? 43। দারুণ ঠান্ডা, তো দারুণ ঠান্ডা। ঠান্ডার মধ্যে তোমরা হেঁটে যাচ্ছ, যেখানে নবান্নে যে এসি চলছে, এইটা তো আর বুঝবে না। যোগ্য যারা, শিক্ষিত সমাজ যারা, তারা আজকে রাস্তায়, অযোগ্য যারা তারা আজকের সব জায়গায় কি করছে, বিরাজ করছে। আর শিক্ষামন্ত্রী বাংলার চেনেন? ওনাকে চিনে কি হবে, উনি তো কাঠের পুতুল। দড়ি তো বাঁধা আছে কালীঘাটে, ওইখান থেকে যেমন নাচাবে, মাদারি বসে আছে কালীঘাটে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর বাঁদর নাচছে, কারিগরি দপ্তরের মাথায় কে? কারিগরি দপ্তরের মাথায় বসে আছেন মন্ত্রী। আর বললাম তো, সবাইকে টিকি বাঁধা আছে কালীঘাটে। সবার নাকি টিকি বাঁধা আছে, এটা সরিয়ে দিতে চায়, পুরো সরকারটা সরিয়ে দিতে চায়। পুরো সরকারটা সরিয়ে। এখানে হরিবল শব্দ হচ্ছে। কে মারা গেছে? মেধাকে মারা হয়েছে, মেধাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন। এখানে কার মৃতদেহ? মেধার মৃতদেহ। পুরো সিস্টেমকে সরিয়ে দেওয়া উচিত, কারণ আপাত মস্তক পুরো দুর্নীতিতে ভরা, এ কোনোদিনও পরিষ্কার হবে না। আসলে হওয়া উচিত, যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য যারা রাস্তায় ঘুরছি আমাদের মতো যারা ছেলে, তাদেরকে যথাস্থানে নিয়োগ করা উচিত। অ্যাকচুয়ালি জুতোর মালা পরিয়ে দেওয়া উচিত। এত টাকা নিয়ে আমাদের চাকরিগুলো বিক্রি করা হয়েছে, সেটা পরিণমিত, তারপরেও আমরা রাস্তায় বসে আছি। এই সরকারের লজ্জা কি সত্যি হয় না? শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত, তার সুপারিশ করছেন। তুমি চাও শিক্ষামন্ত্রী সরিয়ে দাও? 500 টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিলেন, আসলে ভোটের তোপ হিসেবে দিলেন, কিন্তু আমাদের কথা একবারও ভেবে দেখছেন না। এটা কি আমার মাথায় রাখলে কি চাপ বোঝা বাড়বে? বোঝা বাড়বে আমাদের সংসারে বোঝা, অনেকটা বোঝা আমরা মধ্যে সহ্য আর হয় না। সন্তানের খাবার জোগাড় করতে না পারা, বাবা মায়ের চিকিৎসার অর্থাভাব, বয়সের ভারে নুয়ে পড়া, পর্ষদের বঞ্চনা, সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ। এখানে কোনো একটা সমস্যা হয়েছে, কি এইগুলো হাতে হ্যারিকেন নিয়ে করছো কেন? আমাদের বর্তমান অবস্থা যা, সরকারের জন্য, এই পর্ষদের জন্য এই অবস্থা। যারা অযোগ্য তারা বাসে চড়ছে আর আমাদের পিছনে বাস। এর থেকে আর কিছু বলার নেই। আমাদের গায়ের অবস্থা, বাস নিয়ে এরকম ভাবে হাঁটছো? হ্যাঁ, বাস নিয়ে হাঁটছি না তো, বাস পিছনে চলে গেছে। আর হাতে হ্যারিকেন? দিদি প্রতিশ্রুতি লণ্ঠন ধরিয়ে দিয়েছেন, তেল কেনারও পয়সা নেই এখন।